গল্পের শুরুতে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা জঙ্গল দেখতে পাই, যেখানে একজন জাপানি লোক উপজাতিদের হাতে বন্দী ছিল। তাকে একটা কুঁড়ে ঘরে বেঁধে রাখা হয়েছে। তখন উপজাতিদের একজন লিডার এসে বলে, সত্যি করে বলো তুমি কে, তুমি তোমার বর্ডার ক্রস করে কিভাবে আসলে? কিন্তু সে কিছুই বলে না। পাসপোর্ট দেখে এরপর তারা জানতে পারে যে তার নাম হচ্ছে তিরিশা। অন্য একজন লোক তিরিশার গলায় একটা চাবি দেখে আর তারা বলে, মনে হয় সে ওই লোকেদের মধ্যেই একজন, তাহলে চলো আমরা তাকে শেষ করে দিই। আর তখন বাইরে থেকে একজন লোক এসে বলে, এত খোঁজার পরেও কোথাও আমি পানি পেলাম না, এখন পানি লাগলে আমাদের উপকূলে যেতে হবে, আর সেখানেও যদি নদী শুকিয়ে যায় তাহলে তো আমাদের কাছে আর কোনো রাস্তাই নেই, লোকেরা পানি পিপাসায় মারা যাবে। তখন সে দেখে তার গলায় যে চাবি আছে সেটা দক্ষিণ দিকে ঘুরে যাচ্ছে। এরপর তিরিশা বলে, দেখুন পানি দক্ষিণ দিকে আছে। তিরিশার কথা শুনে লিডার বলে, তুমি তো আমাদের ভাষাও জানো দেখছি, আচ্ছা এখন বলো তুমি কে? তখন তিরিশা বলে, আমাকে সবাই লাকি ম্যান বলে। তারা তিরিশার কথা বিশ্বাস করে না, কিন্তু তারপরেও চেষ্টা করলে ক্ষতি কি, এটা ভেবে তারা দক্ষিণ দিকে গিয়ে খুঁড়তে শুরু করে দেয়। আর যেরকম তিরিশা বলেছিল সেখান থেকে পানি বের হয়। আর এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। লিডারের চোখে তো খুশিতে পানি চলে আসে। সে তিরিশাকে বলে, আমাদের ক্ষমা করে দাও, প্রায় লোকেরাই এখানে আসে আর আমাদের গ্রাম লুট করে নিয়ে যায়, এজন্য আমরা তোমাকে সন্দেহ করেছি। তুমি আমাদের যে সাহায্য করেছো তার জন্য আমরা জীবন দিতেও রাজি আছি, তো বলো তুমি কি চাও? তখন তিরিশা বলে, আমি এই গ্রামের সর্দারের সাথে দেখা করতে চাই। পরে সিনে তাকে সর্দারের সাথে দেখা করানো হয়। সেও তিরিশার উপরে অনেক খুশি ছিল, তাই সে তিরিশাকে বলে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিতে রাজি আছি। তখন তিরিশা বলে, আমি একটা পুরনো চাবি খুঁজছি। সেই সময় সর্দার তিরিশাকে তার কাছে রাখা একটা পুরনো চাবি দিয়ে দেয় আর বলে, এই গ্রামে আমরা এই চাবিকে অনেক মূল্যায়ন করি, কিন্তু তুমি আমাদের জন্য যা করেছো তার জন্য আমরা এই চাবি তোমাকে দিতে রাজি আছি, শুধু তুমি খুশি থাকো এটুকুই আমরা চাই। কিন্তু তিরিশা ওই চাবি দেখে বলে, না না, এটা ওই চাবি না, যেটা আমি খুঁজছি এটা সেটা নয়, এই চাবিটা আপনি রেখে দিন, আমাকে তাড়াতাড়ি আমার দেশে ফিরতে হবে। এভাবে সে গ্রামের লোকেদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে ভ্যানে করে চলে যায়। তখন সে ফোনে একটা নিউজ দেখতে পায়, যেখানে লেখা ছিল, জাপানে কিছুদিনের মধ্যে অনেক শিল্পপতি মারা গেছেন, আর আশ্চর্যজনক বিষয় হচ্ছে মৃত্যুর আগে তারা তাদের সব সম্পত্তি মোরোকো নামের একজন লোকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে গেছে। আর বন্ধুরা, এই ছবির ব্যাকগ্রাউন্ডের পেছনে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যে বাকিদের থেকে একদমই আলাদা, আর তার চেহারা দেখে তিরিশা একদম অবাক হয়ে যায়। আর এই ছবির একটা স্ক্রিনশট নিয়ে সেভ করে নিজের কাছে রেখে দেয়। এরপর এক জায়গায় নেমে সে হাঁটতে শুরু করে। এখানে তিরিশা বলতে থাকে যে ওই চাবির রহস্য কি আর সে নিজে ওই চাবিগুলো কেন খুঁজছে। তো আমাদের বলা হয় এই পৃথিবীতে 3টি কারণে যুদ্ধ হয়। প্রথমটি হলো স্ট্যাটাসের জন্য, দ্বিতীয়টি হলো সম্পদের জন্য, আর তৃতীয়টি হচ্ছে নিজের শক্তি দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য। কিন্তু এই 3টা কারণ মিথ্যা বন্ধুরা। আজকের আগে যে যুদ্ধ হয়েছিল আর আজকের পরে যে যুদ্ধ হতে চলেছে তার সব কিছুর পেছনে কারণ হচ্ছে 100 ম্যাজিক্যাল চাবি। যদি ওই 100 চাবি কেউ পেয়ে যায় তাহলে এই পৃথিবী ওই লোকের পায়ের নিচে থাকবে। এখান থেকে দেখানো হয় তিরিশা জাপানের একটা ট্রেনে যাচ্ছে। তিরিশার তার বাবার কথা অনেক মনে পড়ে, যখন সে তিরিশাকে বলেছিল এটা একটা পৈশাচিক চাবি, এর মধ্যে অনেক ম্যাজিক্যাল পাওয়ার আছে। বলা হয়েছে যে পৃথিবীতে এইরকম 100টা চাবি আছে, কিন্তু এটা কতটুকু সত্যি এটা আমিও জানি না। কিন্তু যখন আমি এই চাবি পেলাম তখন আমি আমার হারিয়ে যাওয়া ঘড়ি আর ফোন ফিরে পেয়েছি। এটা একটা তালার চাবি, এটা তুমি রেখে দাও, কিন্তু হ্যাঁ, এটার ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না। এরপর আমাদের জাপানের একটা বড় বিল্ডিং দেখানো হয়, আর সেখানে মোরোকো নামের একজন যুবককে দেখানো হয়। তার সামনে হোন্ডা নামের একজন বিজনেসম্যান বসেছিল, আর টেবিলের উপরে একটা চাবি ছিল যেটার মধ্য থেকে আলো বের হচ্ছিল। মোরোকো হাসি দেয় আর সেটা টেবিলের উপর থেকে তুলে নিয়ে বলে, তুমি কম্পিটিশনে হেরে গেছো, এই জন্য এখন তোমার টাকা পয়সা সম্পত্তি সবকিছুই আমার, তোমার উপরে এমনিতেও ঋণ আছে। এই বলে মোরোকো চলে যায়। তো এখানে বুলেট বাইকে আসা একটা লোক সবকিছু দেখে ফেলে। অন্যদিকে মোরোকো কারে করে যাচ্ছিল। তখন মোরোকোর লোক বলে, আমাদের কাছে এখন $31 মিলিয়ন আছে, তাহলে আমাদের কষ্ট করে জীবন যাপন করার কি প্রয়োজন? এই টাকা আমাদের ফ্যামিলির জন্য যথেষ্ট। তখন মোরোকো বলে, আমি আমার ফ্যামিলিকে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ফ্যামিলি বানাতে চাই, এই জন্য আমার আরো টাকা চাই। এই সময় মোরোকোর ফোনে একটা মেসেজ আসে, আর মোরোকো বলে, 3 নম্বর চাবি যার কাছে আছে তার খোঁজও পাওয়া গেছে, তার নাম হচ্ছে তিরিশা, তার এই পৃথিবীতে কেউই নেই, আমাদের খুব তাড়াতাড়ি ওই চাবি অর্জন করতে হবে। আসলে মোরোকো হোন্ডার কাছ থেকে দ্বিতীয় চাবিও নিয়ে নিয়েছিল,
কিন্তু ভাবার বিষয় হচ্ছে প্রথম চাবি তার কাছে কি করে এসেছে। এখন তো এটা বলা যায় না। তো এরপর এখন সে 3 নম্বর চাবির জন্য তিরিশাকে টার্গেট করেছে। পরের সিনে তিরিশা মিয়ানচু গ্রুপ নামের একটা কোম্পানিতে যায় আর সে রিসেপশনে গিয়ে বলে, আমার নাম তিরিশা, আমি রিয়ান আঙ্কেলের সাথে দেখা করতে চাই। সে তিরিশাকে ওয়েট করতে বলে। তখন তিরিশা বলে, প্রথমে এই কোম্পানির নাম ছিল তিরিশা গ্রুপ, কিন্তু দুর্ভাগ্যবশত এই কোম্পানি আমার বাবার হাত থেকে চলে গিয়েছে। তিরিশা এসব কিছু এখানে বলছিল আর সেই সময় সেখানে রিয়ান চলে আসে আর তিরিশা তাকে আঙ্কেল বলে জড়িয়ে ধরে। বন্ধুরা, এই যে রিয়ান, সেও ওই ম্যাজিক্যাল চাবির ব্যাপারে জানে। রিয়ান তিরিশাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, কিছু পেয়েছো নাকি? তিরিশা বলে, আঙ্কেল, আমি পুরো এশিয়া খুঁজেছি কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি। আর হ্যাঁ, এই নিউজটা দেখেন, এখানে লেখা আছে যে কিছুদিনের মধ্যেই অনেক বিজনেসম্যান মারা গেছে আর মারা যাওয়ার আগে সবাই 3টা ওয়ার্ড বলেছে যে এটা পৈশাচিক চাবি। এখন রিয়ান বলে, আচ্ছা, তোমার মনে হয় ওই লোকেদের মৃত্যুর সাথে ওই চাবির কোনো রহস্য আছে? তিরিশা বলে, জানি না আঙ্কেল, কিন্তু খুব তাড়াতাড়ি খোঁজ নিতে হবে। এখানে সে তার আঙ্কেলকে বলতে থাকে, এই বিজনেসম্যানগুলো মারা যাওয়ার আগে তাদের সব সম্পত্তি মোরোকো নামের একজন 24 বছরের যুবকের নামে করে দিয়ে মারা গেছে। এই রহস্য তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর হ্যাঁ, এই ছবিটা দেখুন, ব্যাকগ্রাউন্ডের এই লোকটাকে কি আপনি চিনতে পেরেছেন? তখন রিয়ানো বলে, ও হ্যাঁ, এটা তো সেই ব্যক্তি যে তোমার বাবাকে হত্যা করেছে, আর ওই হত্যাকারীর নাম তো নিক। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন তিরিশা ছোট ছিল তখন সে একদিন তার বাবাকে বলেছিল, বাবা, আপনি যে 100 চাবির কথা বলেছিলেন তার ব্যাপারে আমি নেটে সার্চ করেছিলাম আর আমি ছোট একটা ইনফরমেশন পেয়েছি। এই কথা শুনে তার বাবা চমকে যায় আর বলে, তুমি এটা কি করলে? এখন শত্রুরা বুঝতে পেরে যাবে যে কেউ ওই চাবিগুলো অর্জন করার চেষ্টা করছে আর তারা আমাদেরকে ফলো করবে। তখন তিরিশা তার বাবাকে সরি বলে যে আমার ভুল হয়ে গেছে। আর সেই সময় রিসেপশন থেকে কল আসে যে আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। এই কথা তার বাবা তিরিশাকে বলে যে আমার কিছুই ঠিক মনে হচ্ছে না, তুমি গিয়ে রিয়ান আঙ্কেলকে নিয়ে আসো। এরপর যখন তিরিশা রিয়ানকে নিয়ে রুমে আসে তখন দেখে নিক তিরিশার বাবার দিকে বন্দুক ধরে আছে আর সে তার বাবাকে বলে, তুমি আমাকে ওই চাবি দিয়ে দাও। কিন্তু যখন তার বাবা দিতে চায় না তখন নিক তার বন্দুক তিরিশার দিকে ঘোরায় আর এটা দেখে তিরিশার বাবা তিরিশাকে বাঁচানোর জন্য নিকের উপরে ঝাঁপিয়ে পড়ে আর নিক তখন তিরিশার বাবাকে শুট করে দেয়। তার বাবা সেখানে মারা যায়। আসলে রিয়ান আর তিরিশা মিলে তার বাবাকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণের মধ্যে নিক তার সাথে করে যে বম নিয়ে এসেছিল সেটা রুমের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে টাইমার অন করে দেয়। তিরিশা আর রিয়ান তো ভয়ে বাইরে গিয়ে লুকিয়ে পড়েছে, কিন্তু তার কিছুক্ষণ পরেই অনেক বড় একটা ব্লাস্ট হয়ে যায় যেখানে ভাগ্যক্রমে তারা দুজন বেঁচে যায়, কিন্তু তার বাবা যে ভেতরে মরে পড়েছিল তার লাশও তুলতে পারে না, কারণ ব্লাস্টের কারণে তার লাশটা টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এরপর থেকে তিরিশা ওই ঘটনার কথা ভেবে ভেবে অনেক দিন কান্না করেছে। প্রেজেন্টে এই কোম্পানির মালিক মিয়ানচি সেখানে আসে আর বলে, কি তিরিশা, তুমি কি এই কোম্পানিতে কাজ করো নাকি? তাহলে তোমার এখানে কি কাজ? বের হয়ে যাও এখান থেকে। তিরিশাও চুপচাপ বাইরে চলে যায়। এরপর একটা বড় মিটিং হল দেখানো হয় যেখানে মাইকেল নামের একজন লোক প্রেজেন্টেশন দিচ্ছিল। সে এখানে বলতে থাকে যে আমি এআই এর একটি সফটওয়্যার বানিয়েছি, সেটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতো আপনার সব কাজ করতে পারবে, কিন্তু এটা আরো বড় লেভেলে বাড়ানোর জন্য আমার স্পন্সরের প্রয়োজন। আপনাদের মধ্যে কি কেউ এই প্রজেক্টটি স্পন্সর করতে রাজি আছে? কিন্তু কেউ তাকে স্পন্সর করতে চায় না। তখন মাইকেল উদাস হয়ে তার অফিসে ফিরে আসে। সেখানে আমরা তার সাথে গল্পে হিরোইনকে দেখতে পাই যার নাম হচ্ছে মিশা। আসলে এই দুজন তিরিশার স্কুল ফ্রেন্ড, তারা দুজন মিলে যে সফটওয়্যার বানিয়েছে তার নাম হলো রুচি। মিশা মাইকেলকে জিজ্ঞেস করে, তোমার মন এত খারাপ কেন? কোনো স্পন্সর পাওয়া যায়নি নাকি? তখন মাইকেল বলে যে প্রেজেন্টেশন শুনে তো সবাই হাততালি দিয়েছে, কিন্তু যখন স্পন্সরের কথা এসেছে তখন মনে হলো সবার মুখে আঠা লেগে গেছে, কেউ এখানে টাকা দিতে রাজি নয়। তখন মিশা বলে তিরিশা আবার জাপানে ফিরে এসেছে আর পাশে একটা চকলেট ফ্যাক্টরিতে কাজ করে, চলো তার সাথে দেখা করে আসি। আসলে তিরিশা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছিল আর সেটার মাধ্যমেই মিশা জানতে পেরেছে। অন্যদিকে ওই চকলেট ফ্যাক্টরি দেখানো হয় যেখানে তিরিশা কাজ করে। কোম্পানির ওনার তিরিশাকে বলে, আমি তোমার বাবার কোম্পানিতে সিকিউরিটি গার্ড ছিলাম, কিন্তু আমি তার সাহায্যে এই ছোট্ট একটা বিজনেস শুরু করেছিলাম আর আমি এই কোম্পানির ওনার এখন, তাই আমার খুব খারাপ লাগছে যে আমার তোমাকে এই কাজ দিতে হচ্ছে, কারণ এখানে অন্য কোনো পদ আর খালি নেই। এক কাজ করো, তুমি 2-3 মাস পরে এখানে কাজ করো, তারপরে তোমাকে খুব ভালো একটা পোস্ট দেওয়া যাবে। তখন তিরিশা বলে, আরে কোনো সমস্যা নেই আঙ্কেল, আমার এমনিও এই কাজটা ভালো লাগছে, আপনি চিন্তা করবেন না। এখান থেকে পরে সিনে তিরিশা তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। তখন মিশা বলে, আরে ইয়ার, তোমাকে তো একদম হ্যান্ডসাম লাগছে দেখতে।
তিরিশা বলে, কোথায় হ্যান্ডসাম লাগছে, কাল পর্যন্ত শাহজাহানের মতো দাড়ি মুছ রেখেছিলাম, অনেক কষ্টে সেভ করে এসেছি। আর হ্যাঁ, তোমরা দুজন বলো তোমরা কেমন আছো। তখন মিশা বলে, মাইকেল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর আমি তার জুনিয়র। সেই সময় মাইকেল তিরিশাকে জিজ্ঞাসা করে, তিরিশা তুমি কি তোমার বাবার কোম্পানি আবার কিনে নিতে চাচ্ছ? তখন তিরিশা বলে, জানি না, হয়তো সেই সময় এখনো আসেনি। সেই সময় মাইকেলের কাছে অফিস থেকে কল আসে যে আরও একটা প্রেজেন্টেশন দিতে হবে, তাড়াতাড়ি অফিসে চলে এসো। তখন মাইকেল আর মিশা চলে যায়। তো এরপর রাতে যখন তিরিশা বাসায় চলে আসে তখন আমরা দেখতে পাই তার বাসায় ঘরের থেকে গোডাউনই মনে হচ্ছিল বেশি, কিন্তু এটাই তার বাসা, যেখানে সে ম্যাজিক্যাল চাবির ব্যাপারে অনেক ইনফরমেশন কালেক্ট করে রেখেছে। ওইদিকে মিশা মাইকেলকে বলে, তোমার মনে আছে যে তিরিশা স্কুলে কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, এখন দেখো কিভাবে একটা চকলেট ফ্যাক্টরিতে কাজ করছে। আমার তো সত্যি তার জন্য অনেক খারাপ লাগছে। যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে তাকে এই অফিসে কাজ দাও। মাইকেল বলে, ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে এতে আমার কোনো সমস্যা নেই। এই কথা শুনে মিশা খুশি হয়ে অফিস থেকে বের হয়ে যায়। এদিকে রিয়ান তিরিশাকে বলে, শোনো, আমি মরুকোর ব্যাপারে খোঁজ নিয়েছি আর জানতে পেরেছি যে তার বাবা অনেক ধনী একজন লোক ছিলেন, কিন্তু জুয়া খেলে তার সব সম্পত্তি শেষ হয়ে যায়। কিন্তু এখন শোনা যাচ্ছে যে তার ফ্যামিলি কিভাবে যেন অনেক টাকা সংগ্রহ করেছে। পুলিশ মুরুকোকে জিজ্ঞাসা করেছে যে হুন্ডা মারা যাওয়ার আগে সব সম্পত্তি তোমাকে কেন দিয়েছে। তখন মুরুকো বলেছে যে হুন্ডা আমার বাবার থেকে লোন নিয়েছিল আর তার বদলে সে তার সম্পত্তি আমার নামে করে দিয়েছে। তারা এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে মিশা চলে আসে। তিরিশা মিশাকে রিয়ানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, সেই সময় দরজা ভেঙে মুরুকো ভেতরে চলে আসে আর বলে, আমি জানি যে তিরিশার কাছে একটা ম্যাজিক্যাল চাবি আছে, ওই চাবি আমার চাই, আর কিছু চাই না। কিন্তু রিয়ান বলে, চাবি? তার কাছে এরকম কোনো চাবি নেই। মুরুকো বলে, আচ্ছা তোমরা কি আমাকে পাগল মনে করছো? এই বলে সে রিয়ানকে তিরিশার করা ওই পোস্ট দেখায়, যেখানে তিরিশা নিজের একটা ছবি পোস্ট করেছিল আর ভুলে সে ওই চাবি তার গলায় পড়েছিল, যেটা দেখে মুরুকো জানতে পেরেছে। তখন তিরিশা মুরুকোকে জিজ্ঞাসা করে, তুমি হুন্ডাকে কেন মেরে ফেলেছো? তখন মুরুকো বলে, আরে তুমি তো আমার ব্যাপারে অনেক রিসার্চ করেছো দেখছি, এই ম্যাজিক্যাল চাবির জন্যই আমি তাকে মেরে ফেলেছি। এখন তোমারও সেম অবস্থা হবে যদি তুমি চাবি না দাও। এই কথা বলে মুরুকো চাবি টেবিলের ভেতরে ঢুকিয়ে দেয় আর সেখান থেকে ধোয়ার মতো বের হতে কিছু একটা শুরু করে দেয়, আর তার মধ্য থেকে 20 ফিট উঁচা একটা দানও বের হয়ে আসে আর বলে, আমি আকমা গেমের মাস্টার, এখন তোমাদের মধ্যে যে প্রতিযোগিতা হবে তার ফয়সালা আমি করব। তিরিশা আর রিয়ান তো বুঝতেই পারে না যে এটা কি জিনিস, কিন্তু মিশা চুপ থাকে না আর বলে, আরে এটা তো বিএফএক্স, এটা সত্যি না। এই বলে সে দানবকে টাচ করতে যায় আর তখন দানব চিৎকার করে বলে ওঠে, চুপ করো মেয়ে, কানের নিচে একটা মারলে দেওয়ালের সাথে লেগে যাবে, বুঝতে পেরেছো? আর তখন মিশা বুঝতে পারে যে এটা ভিএফএক্স নয়, এটা সত্যি দানব। তখন সে অজ্ঞান হয়ে যায়। তিরিশা ডাক্তারকে কল করার চেষ্টা করে, কিন্তু মোবাইলে কোনো সিগন্যাল পাচ্ছিল না, সে বাইরেও যেতে পারছিল না। তখন মুরুকো বলে, আমি আমার চাবি টেবিলের উপরে ঢুকিয়ে দিয়েছিলাম, তখনই এই জায়গা আমার কন্ট্রোলে চলে এসেছে, আর এখন এই গেম শেষ না করা পর্যন্ত কেউ এখান থেকে যেতে পারবে না। তো এখানে দানব বলে, এটা ট্রু আর ফলসের গেম। যদি আমি বলি যে মুরুকো আজ সকালে ব্রেকফাস্ট করেছে, তখন তোমাকে গেস করতে হবে যে এটা সঠিক নাকি ভুল। আর যদি তোমার উত্তর ভুল হয় তাহলে মুরুকো 1 পয়েন্ট পাবে, আর এই গেমে যে বেশি পয়েন্ট পাবে সেই উইনার হবে। তো বন্ধুরা, তিরিশের কাছে এই গেম খেলা ছাড়া আর কোনো অপশন ছিল না, তাই সেও রাজি হয়ে যায়। তখন মুরুকো বলে, মন দিয়ে শোনো, যদি আমি এই গেম জিতে যাই তাহলে তোমার কাছে যে চাবি আছে সেটা অটোমেটিক্যালি আমার কাছে চলে আসবে। আমি যদি চাইতাম তাহলে তোমার থেকে অনেক টাকাও নিতাম, কিন্তু আমি জানি যে তোমার কাছে টাকা কম আছে, তাই তুমি শুধু আমাকে 10 ইয়ন দিলেই হবে। এরপর তিরিশা দানবকে বলে, যদি আমি হেরে যাই তাহলে আমার চাবি মুরুকো পাবে, আর যদি আমি জিতে যাই তাহলে আমি কি কিছু পাবো না নাকি? শোনো, যদি আমি জিতে যাই তাহলে মুরুকোকে চাবির ব্যাপারে ডিটেলসে আমাকে বলতে হবে, আর আমার দ্বিতীয় শর্ত হচ্ছে জেতার পর যে আমি সিদ্ধান্ত নেব মুরুকোর মৃত্যু কবে হবে। এই কথা শুনে তো দানব একদম ভাবনায় পড়ে যায়, কিন্তু তারপর সে রাজি হয়ে যায়। কিন্তু মুরুকো ভয় পেয়ে যায় আর বলে, আমি এটা কি বোকামি করলাম, আমারও তিরিশার জীবন চাওয়া উচিত ছিল, কিন্তু আমি কি চাইলাম শুধু 10 ইয়ন, থুতু তোমার উপরে মুরুকো, থুতু। এরকম ভাবে সে নিজেকে গালি দেয়, কিন্তু তবুও তার নিজের প্রতি বিশ্বাস ছিল যে সেই জিতবে। এই জন্য সে দানবের সামনে বলে যে যদি আমি হেরে যাই তাহলে এই জায়গায় তুমি আমাকে মেরে ফেলবে। এরপর প্রথম প্রশ্ন তিরিশা জিজ্ঞেস করে। সে টেবিলের উপরে একটা রুমাল বিছিয়ে তার উপরে 500 ইয়নের কয়েন রাখে, আর তারপর রুমালের উপরে একটা চায়ের কাপ রেখে সেই রুমাল টান দিয়ে নিয়ে আসে আর জিজ্ঞেস করে যে চায়ের কাপের নিচে এখনো 500 কয়েন আছে নাকি নেই, এটা সত্যি নাকি মিথ্যে।
তখন মরক্কো হাসে আর বলে, তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমি দেখেছি যে কয়েন রুমালের সাথে চলে গিয়েছে, তারপরেও তাড়াহুড়োর মধ্যে উত্তর দিতে চায় না, কারণ হতে পারে যে তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। এই বলে সে তিরিশার কাছে গিয়ে টেবিলের নিচে চেক করে আর সেখানে একটা কয়েন দেখতে পায়। মরক্কো সেই কয়েন তুলে নেয় আর তারপরেও তার সন্দেহ হয়, আর এই সন্দেহের বশে সে ড্রয়ারটাকে খুলতে যায়, কিন্তু তিরিশা সেটা আটকে দেয়। তো এরপর সেখানে তার সন্দেহ হতে থাকে যে তিরিশা হয়তো কিছু কয়েন ড্রয়ারের নিচে লুকিয়ে রেখেছে, তাই সে ড্রয়ার খোলার চেষ্টা করে আর এই জন্য সে ড্রয়ারের উপরে হাত রেখে সেটা খুলতে দেয় না। তাই মরক্কো ভাবে যে হয়তো কয়েন অবশ্যই কাপের নিচে আছে। এই জন্য সে দানবকে বলে দেয় যে তিরিশা বলেছে যে কয়েন কাপের নিচে আছে নাকি না। এর উত্তর হচ্ছে কাপের নিচে কয়েন আছে। এই কথা শুনে তিরিশা একটু হাসে আর তার হাসি দেখে মরক্কো ভয় পেয়ে যায়। দানব বলে, তোমার উত্তর ভুল। মরক্কো তখন টেনশনে সেখানে গিয়ে ড্রয়ার খুলে আর দেখে সেখানে কয়েন নেই। এটা তো ছিল তিরিশার প্ল্যান। তো এতে প্রথম রাউন্ডে মরক্কো হেরে যায় আর তিরিশার 1 পয়েন্ট পেয়ে যায়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে যখন তিরিশার বাবার মৃত্যু হয় তখন তিরিশা ছোট ছিল আর বাবার কোম্পানি সে চালাতে পারতো না। এই জন্য তখন কোম্পানির একজন সিনিয়র, যার নাম হচ্ছে মিয়ানো, সে তিরিশাকে বলে যে এই কোম্পানি সমস্যায় পড়েছে আর আমাদের ইনভেস্টরদেরকে টাকা দিতে হবে, তাই যদি তুমি কোম্পানি চালানোর মধ্যে ছোট্ট একটা ভুল করো তাহলে কোম্পানি হাত থেকে বের হয়ে যাবে। এই জন্য তুমি এই ডকুমেন্টে সাইন করো, যাতে কিছু বছর পর কোম্পানি আমি সামলাতে পারি, আর তখন তুমি বড় হয়ে যাবে, তখন এই কোম্পানি আমি তোমার নামে করে দেব। তিরিশা তাকে বিশ্বাস করে সাইনটা করেছিল, কিন্তু সে শুধু তিরিশাকে এই কোম্পানি থেকে নয় বরং তার বাসা থেকেও বের করে দিয়েছিল। এরপর তাকে রিয়ান সাপোর্ট করে আর তাকে লেখাপড়া করার জন্য ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছিল, যেখানে রিয়ানের একজন বন্ধু থাকতো। তিরিশা অনেক কান্না করে আর বলে, বাবা কত কষ্ট করে এই কোম্পানিটা দাঁড় করিয়েছিল আর আমি 1 মিনিটের মধ্যেই তার সবকিছু হারিয়ে ফেলেছি। কিন্তু রিয়ান তাকে সাহস দেয় আর বলে যে টাকা পয়সা আর কি, এটা তো যে কোনো সময় ইনকাম করা যায়, তুমি শুধু তোমার পড়ালেখায় ফোকাস করো, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর তিরিশা তার লেখাপড়া শেষ করেছে। এরপর সে 100 ম্যাজিক্যাল চাবির খোঁজে পৃথিবীতে ঘুরছে। এটাই আমাদের শুরুর গল্পে দেখানো হয়েছিল। তো প্রেজেন্টে পরের রাউন্ড শুরু হয় আর এখন মরক্কো প্রশ্ন করবে। মরক্কো প্রশ্ন করে যে আমার কাছে 2টা চাবি আছে, আর যখন কারোর কাছে 2টা চাবি থাকে তখন সে একটা স্পেশাল ক্ষমতা পায়। এই বলে সে তার হাত দেখায় আর তার হাতের উপরে একটা অদ্ভুত চিহ্ন দেখা যায় আর রুমের সব জিনিস বরফের মতো জমতে শুরু করে দেয়। মরক্কো বলে এই শক্তির নাম হচ্ছে এরিয়াল সিল। কিছুক্ষণ পর সব জায়গা বরফ হয়ে যাবে। যদি তুমি আমার জীবন বাঁচাতে চাও তাহলে তোমাকে খুবই তাড়াতাড়ি উত্তর দিতে হবে। এটা হচ্ছে তোমার দ্বিতীয় প্রশ্ন, যে এই বিল্ডিং এর চারপাশের 1 কিলোমিটার দূরে বড় বড় দোকান আছে, এটা সঠিক নাকি ভুল? তখন তিরিশা চোখ বন্ধ করে ভাবে আর তার মনে পড়ে যায় যে এই বিল্ডিং এর চারপাশে অন্তত বড় বড় 7টা দোকান আছে, তাই এই কথাও সঠিক। কিন্তু এই লোক হচ্ছে অনেক চালাক। অবশ্যই প্রশ্নের মধ্যে কোনো চাল আছে, কিন্তু সে বেশিক্ষণ ভাবতে পারে না, কারণ ঠান্ডা খুব জোরে বাড়ছিল। তাই তিরিশা বলে, তোমার স্টেটমেন্টটা ঠিক, কারণ এই বিল্ডিং এর চারপাশের 1 কিলোমিটার দূরে বড় বড় দোকান আছে। এই কথা শুনে মরক্কো হাসে। দানব বলে, তোমার উত্তর ভুল। এখানে তিরিশা কিছুই বুঝতে পারে না, কিন্তু মরক্কো 1 পয়েন্ট পেয়ে যায়। তখন ওই দিক থেকে মাইকেল মিশাকে কল করে, কিন্তু যখন মিশা কল তুলে না তখন সে তিরিশার বাসায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, কারণ মিশা বলে গিয়েছিল সে তিরিশার বাসায় যাচ্ছে। তো এরপর তিরিশার পালা চলে আসে প্রশ্ন করার। তিরিশা আবারও রুমাল বিছিয়ে বলে, এই রুমালের নিচে একটা বোম আছে, এই স্টেটমেন্ট সঠিক নাকি ভুল? এই কথা শুনে মরক্কো আবারও হাসতে শুরু করে দেয়। মরক্কো সন্দেহ হয় যে এবারও হয়তো তিরিশা আবারও কোনো প্ল্যান করেছে, তাই সে আবারও ড্রয়ার চেক করে, কিন্তু সেখানে কোনো বোম পায় না। ফ্লোরও মেরির তৈরি, তাই এখানেও বোম থাকবে না। কিন্তু তিরিশা জানে এই ঘরের নিচে একটা বোম আছে, কিন্তু সেটা অ্যাক্টিভ নেই। আসলে তিরিশা তার রিসার্চের মাধ্যমে এটা পড়েছিল যে জাতীয় রেজিস্ট্রিতে লেখা আছে যে এই লোকেশনে যেখানে বিল্ডিংটা আছে এর নিচে একটা ইনঅ্যাক্টিভ বোম আছে। এসব কিছু তিরিশা ভাবছিল। তখনই মরক্কো বলে, এখানে কোনো বোম নেই, মানে তোমার স্টেটমেন্টটা ভুল। ব্যাস বন্ধুরা, মরক্কোর উত্তর শুনে তিরিশা খুশি হয়ে যায় আর ভাবে এখন দ্বিতীয় পয়েন্টও আমি পেয়ে যাব। কিন্তু দানব বলে মরক্কোর উত্তরটা সঠিক, মানে তিরিশার স্টেটমেন্টটা ভুল। তখনই দানব তিরিশাকে বলে, এখানে চাল চলছে, এই বিল্ডিং এর নিচে একটা ইনঅ্যাক্টিভ বোম রাখা আছে। কিন্তু দানব বলে আগে হয়তো ছিল, কিন্তু এখন এখানে কোনো বোম নেই। এইভাবে মরক্কো আরও একটা পয়েন্ট পেয়ে যায়। এবার আবারও মরক্কোর পালা চলে আসে প্রশ্ন করার। মরক্কো বলে যে যদি এই বিল্ডিংকে কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাহলে এর চারপাশের 3 কিলোমিটার দূরে 1300 মানুষ থাকে। আমার স্টেটমেন্টটা কি সঠিক নাকি ভুল? তিরিশা আবারও চোখ বন্ধ করে ভাবে যে তার অনুসারে এটা ঠিক মনে হচ্ছে, কিন্তু আগের বার যখন তিরিশা তার উত্তর নিয়ে শিওর ছিল তখন সেটা ভুল প্রমাণিত হয়েছিল।
তাই এবারও মরক্কোর প্রশ্নের মধ্যে কোনো চাল নেই তো। এটা ভেবে সে আরও কিছুক্ষণ ভাবে। তখনই তিরিশার চোখ যায় তার ল্যাপটপের উপরে, যেটা একদম নর্মাল চলছিল। তিরিশার মনে হয় যে যদি মরক্কোর ম্যাজিক্যাল পাওয়ার এই রুমে সবকিছু বরফ করতে পারে, তাহলে ল্যাপটপ কিভাবে কাজ করছে। তার মানে এই রুমকে ফ্রিজ করা মরক্কোর কোনো সুপার পাওয়ারের কাজ নয়, বরং তার সুপার পাওয়ার তো অন্য কিছু। এর মধ্যে রিয়ান ঠান্ডা সহ্য করতে পারে না আর সে বেহুশ হয়ে যেতে থাকে। তাকে বাঁচানোর জন্য তিরিশা সেখানে থাকা কাগজ, নোটস ইত্যাদি দিয়ে ময়লার ডাব্বাতে ঢেলে আগুন জ্বালায়। এতে রিয়ানের অবস্থা একটু ভালো হয়। আর তখন তিরিশা মরক্কোর প্ল্যান বুঝতে পেরে যায় আর বলে, প্রথমে তুমি যে প্রশ্ন করেছিলে এই বিল্ডিংয়ের সবকিছু নিয়ে, তখন তুমি বললে তোমার শক্তি ব্যবহার করছো। তখন থেকে জানালা দিয়ে আসা আলোর পার্থক্য বোঝা যাচ্ছে। মানে তুমি তোমার শক্তি দিয়ে এই জায়গাকে ফ্রিজ করনি, বরং শক্তির মাধ্যমে তুমি এই রুমটাকে তুলেই অন্য কোথাও নিয়ে এসেছো। মানে এখন এই ঘর হিমালয়ের চূড়ায়ও হতে পারে, যার কারণে বরফ জমছে। এতে এটা বোঝা যাচ্ছে যে অবশ্যই এর আশেপাশের 3 কিলোমিটার দূরে কেউই নেই। মানে তোমার স্টেটমেন্টটা ভুল। তখন দানবও মেনে নেয় যে তিরিশার উত্তরটা সঠিক আর এখন দুজনেরই 2 পয়েন্ট হয়েছে। তখনই ক্যামেরা জুম আউট করে দেখানো হয় যে তিরিশা একদম সঠিক গেস করেছে যে আসলেই এই ঘর হিমালয়ের চূড়াই আছে। এসব দেখে দানব হাসে আর মরক্কোকে বলে, কি মরক্কো, মনে হচ্ছে তিরিশা তোমার খেলা শেষ করেই ছাড়বে। এটা শুনে মরক্কো ভয় পেয়ে যায়। তিরিশা বলে, এখনো সময় আছে, যদি জীবন বাঁচাতে চাও তাহলে এই গেমটাকে এখানে শেষ করে দাও। অতিরিক্ত লোভ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বুঝতে পেরেছো? কিন্তু দানব বলে, না, যতক্ষণ কেউ জিতবে না ততক্ষণ এই গেমটা শেষ হবে না। এরপর তিরিশা নিজের স্টেটমেন্ট বলে যে এই রুমের মধ্যে 1000 ইয়ন আছে। এটা ঠিক নাকি ভুল? মরক্কো একটু কনফিউজড হয়ে যায়, কিন্তু তারপরে তার মনে পড়ে যায় যে এর আগে রাউন্ডে সে টেবিলের নিচে থেকে 500 ইয়ন বের করে নিজের পকেটে রেখেছিল। আর যখন রুমের ঠান্ডা কমানোর জন্য তিরিশা আগুন জ্বালালো, তার মধ্যেও একটা 500 কয়েন ছিল। মরক্কো যখন সেটা চেক করে তখন তার মধ্য থেকে 500 কয়েনটা বের হয়ে যায় আর মরক্কোর বিশ্বাস হয়ে যায়। তাই সে বলে, তিরিশার স্টেটমেন্টটা সঠিক, এই রুমের মধ্যে 1000 ইয়ন আছে। কিন্তু দানব বলে, তোমার উত্তর ভুল। এই কথা শুনে মরক্কো নিজের মৃত্যু দেখে আর সে জিজ্ঞেস করে, এটা ভুল কি করে হতে পারে? তখন তিরিশা বলে, শোনো, এই 500 কয়েনের মধ্যে একটা কয়েনই শুধু আসল, আর দ্বিতীয়টা হচ্ছে ট্র্যাকিং ডিভাইস, যেটা আমার বাবা সেফটির জন্য আমাকে দিয়েছিল। এরপর যখন মরক্কো সেটা পায়ের নিচে ফেলে 2 ভাগ করে দেখায়, তখন জানতে পারে যে আসলেই ট্র্যাকিং ডিভাইস। তারপর দানব বলে, তিরিশা, তুমি জিতে গেছো। এখন তুমি মরক্কোর থেকে যে ইনফরমেশন নিতে চাও নিতে পারো। এরপর আমি তাকে মেরে ফেলে এখান থেকে চলে যাব। সেই সময় তিরিশা বলে, কিন্তু মিস্টার দানব, আপনার হয়তো আমার শর্তের কথা মনে নেই। আমি শুরুতে বলেছিলাম যে যদি আমি জিতে যাই তাহলে আমি সিদ্ধান্ত নেব যে মরক্কো কবে মারা যাবে, আর আপনি তো সেটাতে রাজিও হয়েছিলেন। এই জন্য সে ওইখান থেকে অদৃশ্য হয়ে যায়। এর মধ্যেই মাইকেল মিশাকে খুঁজতে তিরিশার বাসায় চলে আসে, কিন্তু বাসায় সে দেখতে পায় যে শুধু তিরিশার রুমটাই মিসিং আছে। এটা দেখে মাইকেল তো অবাক হয়ে যায়। এর মধ্যে হঠাৎ করেই তিরিশার রুমটা আবারও সেখানে ফিরে আসে। এটা দেখে তো মাইকেল আরও চমকে যায় যে এটা কি হচ্ছে। সেখানে মিশা অজ্ঞান অবস্থায় পড়েছিল আর মরক্কো নিজের জীবন বাঁচানোর জন্য তিরিশার কাছে শুকরিয়া আদায় করে। তিরিশা বলে, ঠিক আছে, এরপর থেকে লোভটাকে একটু কম করো। আর হ্যাঁ, তোমার কাছে ওই ম্যাজিক্যাল চাবিটা কি করে এসেছে? মরক্কো বলে, আমি তোমাকে বলবো, কিন্তু তুমি হাসবে না। একদিন আসমান থেকে এই চাবিটা আমার মাথার উপরে পড়েছিল। তিরিশা বলে, এসব ফালতু কথা কি বলছো তুমি? তখন মরক্কো বলে, ফালতু না, যখন আমার বাবা মা মারা যায় আমি জুয়া খেলতাম আর বারবার হেরেও যেতাম। আর একদিন সেই চাবি ওপর থেকে পড়লো আর সেটা আমি তুলে নিলাম। ব্যাস, তারপর থেকে আমার জীবন একদম ভালোই চলছে। তারপর থেকে আমি জুয়াতে সবসময় জিতে লাগলাম আর এভাবে অনেক টাকা হয়েছে আমার। তখন আমার কাছে নিক নামের একজন লোকের কল আসে। সেই আমাকে বলেছিল যে আমার কাছে যে ম্যাজিক্যাল চাবি আছে সেই রকম 999টি চাবি আছে, আর যদি আমি সেই চাবিগুলো পেয়ে যাই তাহলে এই পুরো পৃথিবী আমার হয়ে যাবে। মরক্কো এসব বলছিল, ঠিক সেই সময় তার কাছে নিকের কল আসে আর সে স্পিকার অন করে। তখন নিক বলে, কি তিরিশা, মনে হচ্ছে তুমি জিতে গেছো। তিরিশা বলে, তুমি আমার বাবার হত্যাকারী, আর যেদিন তুমি আমার সামনে পড়বে ভেবে নিও সেদিনই হবে তোমার শেষ দিন। নিক তাকে চুপ করিয়ে বলে, এটা পরে দেখা যাবে, তুই এখন আমার কথা শুনে নে। ওই 100টা ম্যাজিক্যাল চাবির ব্যাপারে তো তুই হয়তো জানিস। যেভাবে মরক্কো ওই চাবি পেয়েছিল ওইরকম ভাবে আমি আমার পছন্দের আরও কিছু মানুষকে আমি আরও কিছু ম্যাজিক্যাল চাবি দিতে চলেছি। তুই জানতেও পারবি না কখন কিভাবে তোর উপরে কেউ আক্রমণ করবে আর চাবিটাকে কেড়ে নেবে। আর যদি তুমি বেঁচে যাও তাহলে তুমি এসে আমাকে শেষ করে দিও। তো বন্ধুরা, তখন আমরা নিকের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাই যে সে 300 এর বেশি চাবি কালেক্ট করে রেখেছে।